আগের ভিডিওতে আমরা আহ, একটা বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন করেছিলাম ফলোইং দ্য সেম প্যাটার্ন, যেভাবে আমরা স্ট্রাকচারটা শিখে এসেছি যে কিভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন হয়, বাংলা স্ট্রাকচারটা কেমন হয় এবং ইংরেজি স্ট্রাকচারটা কেমন হয়। তো সিমিলার ওয়েতে আজকেও আমি একটা এক্সাম্পল এখানে নিয়েছি। তো এটা সুকুমার রায়ের একটা গল্পর কিছু লাইন। তো আজকে আমরা চেষ্টা করব সেম ওয়েতে কিভাবে আহ, বাংলা থেকে ইংরাজি খুবই ইজিলি ট্রান্সলেট করা যায়। তো দেখো, প্রথমে বলে গরিব চাষা তার নামে তার নামে মহাজন নালিশ করেছে। তো এখানে একটা গরিব চাষা যার নামে মহাজন একটা কমপ্লেন করেছে, নালিশ করেছে। তাহলে এই যে গরিব চাষা, এটা একটা আলাদা একটা ফেজ এখানে দেওয়া আছে। তো এটার জন্য আমরা কি বলবো? ওল্ড দ্য পুয়ার ফার্মার। তাহলে কোনো সেন্টেন্স যখন আমরা শুরু করি তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি কি, ওয়ান্স দেয়ার ওয়াজ আ পুয়ার ফার্মার, या फिर देयर वाज अ पुअर फार्मर, এরকম ভাবে শুরু করতে পারি। তাহলে আমরা লিখবো দেয়ার ওয়াজ আ পুয়ার ফার্মার, হয়ে গেল। নেক্সট, তার নামে মহাজন নালিশ করেছিল। তো এই যে লাইনটা, এইবার থেকে আমরা কিন্তু সেই রুলস ফলো করব। দেখো, তার নামে মহাজন নালিশ করেছিল। তাহলে একদম শেষে দেখো নালিশ করা, এটা হলো এই সেন্টেন্সটার একটা ভার্ব, ক্রিয়া। তাহলে নালিশ করার ইংরাজি কি? কমপ্লেন। তাহলে আমরা যখন কোনো গল্প পড়ি বা ট্রান্সলেট করি, আমাদের মনে রাখতে হবে এটাকে কিন্তু আমরা পাস্ট টেন্সে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্সে ট্রান্সলেট করব, ঠিক আছে? তাহলে কমপ্লেনের পাস্ট ফর্ম হলো কমপ্লেন্ট। তাহলে নালিশ করি, কে নালিশ করছে? মহাজন নালিশ করছে। তো মহাজনটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল ভার্ব। তো ইংরেজি স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে, তারপরে এক্সট্রা আদার জিনিস আসে। তো সেইভাবেই আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। তাহলে মহাজন, মহাজন ইংরেজিটা কি? মহাজন ইংরেজি হলো মানি লেন্ডার। তো কি হবে? মানি লেন্ডার কমপ্লেন করেছিল। তাহলে কি হবে? কমপ্লেন। কার জন্য? তার নামে। এবার আমরা এইদিকে আসবো, তার নামে। তাহলে কি লিখতে পারি? against his name আর in his name, ঠিক আছে? তো there was a poor farmer, moneylender complained against his name, কিংবা আমরা এরকম লিখতে পারতাম moneylender complained against him। তা বেসিক্যালি আমাদের যেটা মনে রাখতে হবে স্ট্রাকচারটা। তাহলে স্ট্রাকচারটা আমাদের প্রথমে সাবজেক্টটা বের করতে হবে, তারপরে ক্রিয়াটা। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু মহাজন, সেই জন্য আমরা লিখে দিলাম মানি লেন্ডার্স নালিশ করেছিল, দ্যাট ইজ কমপ্লেন্ড, তারপরে তার নাম। তো ইন হিজ নেম, ইয়া ফির আমি লিখতে পারি আগেনস্ট হিজ নেম। এটা হয়ে গেল ফার্স্ট সেন্টেন্স। তারপরে দেখো সেকেন্ড সেন্টেন্স, বেচারা তার কাছ থেকে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে কিন্তু সেন্টেন্সটা দুটো পার্টে বিভক্ত। ফার্স্ট পার্ট, বেচারা তার কাছ থেকে 25 টাকা নিয়েছিল, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। তাহলে আমরা প্রথম পার্টটা ট্রান্সলেশন করার চেষ্টা করব। দেখো, প্রথম পার্টে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? বেচারার সম্পর্কে। তো বেচারাটা আসলে কে? বেচারাটা হচ্ছে সেই পুয়ার ফার্মার। এবং লাস্টে দেখো সে কি করেছিল? টাকা নিয়েছিল, তারা টাকা নিয়েছিল, ঠিক আছে? তো কারোর কাছে টাকা ধার নেওয়া, সেটাকে বলা হয় বড়। কিংবা তুমি ধরো জানো না বড় শব্দটা, তাহলে তুমি নেওয়া ইংরেজি লিখতে পারো টেক। কিছু নেওয়া মানে টেক। তাহলে টেকের পাস্ট ফর্ম হয়ে যাবে টুক। তা তুমি এখানে টুকও ইউজ করতে পারো। কিংবা তুমি যদি তুমি জেনে থাকো যে বড় শব্দটা, তাহলে তো আমরা বড়ড ইউজ করব, ঠিক আছে? তাহলে দেখো, বেচারা, তাহলে বেচারার কাছে আমি লিখে দেবো দ্য পুয়ার ফার্মার। তারপরে আমি বললাম নিয়েছিল। কি নিয়েছিল? নিয়েছিল জন্য আমরা টুক কিংবা বড়োড লিখতে পারি।
নিয়েছিল, কি নিয়েছিল? 25 টাকা। তো 25 টাকা লিখবো 25 রুপিস। কার কাছ থেকে নিয়েছিল? তার কাছ থেকে, ফ্রম হিম। বাস, প্রথম পার্টটা ট্রান্সলেট হয়ে গেল। প্রথম কি হলো? দ্য পুয়ার ফার্মার টুক 25 রুপিস ফ্রম হিম। কিংবা আমরা বলতে পারি দ্য পুয়ার ফার্মার বরোড 25 রুপিস ফ্রম হিম। নাও তারপরে দেখো এখানে কমা আছে, তো অ্যাজ ইট ইজ তুমি কমা দিতে পারো, কিংবা তুমি এখানে ফুল স্টপ দিতে পারো। ফুল স্টপ দিলে তুমি সেফ হয়ে যাবে, কিংবা আমরা যেভাবে কমা দেওয়া আছে তো কমা দিয়েই করছি। সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। তাহলে এখানে সেন্টেন্সটা কোন, এখানে সাবজেক্টটা কোনটা? তাহলে ওই যে টাকাটা, সেই টাকাটা এখন সুদে আসলে 500 টাকা হয়ে গেছে। তাহলে এখানে দেখো এই যে তাই, তাই মানে অ্যাকচুয়ালি সেই টাকাটার কথা বলছে, তাই তো? তো সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। তো দাঁড়িয়েছে এটা হলো এখানে ক্রিয়া। তো দাঁড়ানো ইংরাজি স্ট্যান্ড। কিন্তু দেখো এখানে আমরা স্ট্যান্ডটা ইউজ করতেই পারো তোমরা, যদি তুমি মনে করছো যে তুমি জানো না, তোমার কিছু বুঝতে পারছো না, তখন তুমি দাঁড়িয়েছে জায়গায় স্ট্যান্ডটা যদি ইউজ করো তাও কিন্তু এর একটা মানে চলে আসবে। কিন্তু আমরা এখানে সেটা হয়ে গেছে 500 টাকায়, তাহলে ইট ইট বিকেম লিখতে পারি। এর জন্য আমরা করব দ্যাট, দাঁড়িয়েছে বিকেম, কতই দাঁড়িয়েছে? 500 টাকায়। 500 that became 500 rupees। এখন, এখন একটা শব্দ আমি বলেছিলাম এখন একটা টাইমকে ইন্ডিকেট করছে, তো এটাকে আমরা প্রথমে বা লাস্টে ইউজ করতে পারি। তাহলে এটা আমরা এখন যেহেতু আমি প্রথমে ইউজ করিনি, তাহলে এটাকে আমি লাস্টে ইউজ করব। তো দেখো সুদে আসলে, তাহলে কি হবে? উইথ ইন্টারেস্ট। নাও, এখনের জন্য আমি নাওটা ইউজ করলাম। তো নাওটা আমি যদি প্রথমে ইউজ করি, যেটা আমি বারবার বলে থাকি যে টাইম যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটাকে প্রথমে ইউজ করা সব থেকে ভালো হয়। তাহলে দেখো পুরো সেন্টেন্সটা কিরকম দাঁড়াচ্ছে, তো পুয়ার ফার্মার borrowed 25 rupees from him that became 500 rupees with interest now। তো এই নাওটা যদি এখানে ইউজ করতাম, নাও that became 500 rupees with interest, তাহলে আরো ভালো লাগতো জিনিসটা। তো টাইম যখনই থাকবে কোনো বাংলা সেন্টেন্সে, তখন সেটাকে কিন্তু আমরা প্রথমে ইউজ করে দেবো, ঠিক আছে? তারপরে দেখো লাস্ট লাইন, চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে। তাহলে চাষা হয়ে গেল এখানে সাবজেক্ট, অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে। জোগাড় করেছে ইংরাজি কি? ম্যানেজ করা, আমরা বলতেই পারি। তাহলে চাষা জোগাড় করেছে, তো এটাকে আমরা পাস্টে লিখবো। তো কি হবে? দ্য পুয়ার ফার্মার ম্যানেজড, দ্য পুয়ার ফার্মার ম্যানেজড কত টাকা? 100 টাকা। 100 রুপিস অনেক কষ্টে। অনেক কষ্টে মানে কি হবে? উইথ গেট গ্রেট এফার্ট, কিংবা উইথ গ্রেট টয়েল, উইথ হার্ডশিপ, কোনো একটা শব্দ ইউজ করে দেবো। তো তাহলে দেখো পুরো সেন্টেন্সটা, পুরো ইংরেজিটা আমি একবার পড়বো। দেখো, দেয়ার ওয়াজ আ পুয়ার ফার্মার, মানি লেন্ডার্স কমপ্লেন্ট against him or complaint against his name. The poor farmer took 25 rupees from him that became 500 rupees with interest now. The poor farmer managed 100 rupees with great effort. তো এই যে অনেক বড় বড় অনেক
মোটা মোটা শব্দ, ভারী ভারী শব্দ, যেগুলোকে কিন্তু আমরা একটা সিম্পল প্যাটার্ন ফলো করে অতি ইজিলি বাংলা থেকে ইংরাজি কিংবা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে ফেলতে পারি। তো তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করো এবং তোমাদের বইয়ে যেসব ট্রান্সলেশন গুলো আছে সেগুলো যদি দেখো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তুমি ইজিলি ট্রান্সলেট করে ফেলতে পারবে এবং তোমাকে অবজেক্টের টেনশনও নিতে হবে না। ভার্বের পর সাবজেক্টের পর তুমি ভার্ব খুঁজবে, ঠিক তারপরে তুমি যদি সঠিক নিয়ম মেনে ওই দিক থেকে এইদিকে আসো বাংলার ক্ষেত্রে, তাহলে অটোমেটিক অবজেক্টটাও কিন্তু তার নিজের জায়গায় বসে যাবে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।